ফিনিক্স ডিমন রানী নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য তার শত্রুকে বিয়ে করে, যে ছিল একজন ইমর্টাল। শুরুতে তারা দুজনেই একে অন্যের স্বার্থ পূরণের জন্য বিয়ে করলেও ধীরে ধীরে তারা দুজন একে অন্যকে ভালোবেসে ফেলে। আর ছেলেটি বুঝতে পারে এই মেয়েকে সে ছোটবেলা থেকেই চেনে। তাহলে কি মেয়েটি তার শত্রু নাকি বন্ধু? তাদের 1000 বছরের ভালোবাসা কি পূর্ণতা পাবে? এই অসম্ভব সুন্দর ড্রামাটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। শুরুতেই বলা হয় 1000 বছর ধরে ইমর্টাল রিলিম এবং ডিমন রিলিমের মধ্যে অনেকবার যুদ্ধ হয়। প্রত্যেকবারই ইমর্টালরা ডিমনদেরকে হারাতে সক্ষম হয়েছিল, কিন্তু এরপরে সবচেয়ে শক্তিশালী ডিমন রানী ফেং এর আগমন ঘটে। মো নামের হ্যান্ডসাম ছেলে, যে ছিল ইমর্টাল রাজ্যের রাজা। ডিমন রানীর এক আঘাতেই মো হেরে যায় এবং তাকে ডিমন ক্ল্যানে বন্দী করে রাখা হয়। 100 বছর ধরে ইমর্টাল রাজা সেখানেই বন্দী হয়ে আছে। এ কারণে ইমর্টাল রাজ্যের কেউ রাজার ক্ষতি হবার ভয়ে ডিমনদের উপরে আক্রমণ করে না। 100 বছর পরে আজ ফেং তার কাছে যায় এবং উল্টো ইমর্টাল রাজাকেই রিকোয়েস্ট করে বলে সে যেন তার রাজ্যে ফিরে যায়। মো এভাবে ফিরে যেতে চায় না। তখন সে তাকে অনেক রিকোয়েস্ট করে আর বলে, আমার আপনাকে প্রতিদিন খাবার দিতে হয়, আর আপনি তো পাহাড়ের উপরে জমে থাকা পানি ছাড়া কোনো কিছুই পান করেন না। আমি আপনার মতো এত দামি কয়েদিকে পালতে পারবো না। মো এর পরেও যেতে চায় না। তখন সে রেগে তাকে আগুন দিয়ে অ্যাটাক করতে চাইছিল, কিন্তু সেই আগুনে মো তার চা গরম করে খাচ্ছিল। এটা দেখে তো সে একদম হতবাক হয়ে যায়। মো তাকে বলে, তুমি যখন আমাকে এখানে বন্দি করে নিয়ে এসেছিলে তখন তো বলেছিলে আমাকে 1000 বছর বন্দি করে রাখবে, তাহলে এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাচ্ছ কেন? ফেং বলে, এত বছর ধরে তুমি এখানে আছো, কিন্তু এখন পর্যন্ত আমি তোমাকে স্পর্শও করতে পারিনি, তোমার চুলও বাঁকা করতে পারিনি, তাহলে তোমাকে কারাগারে রেখে কি লাভ? মো বলে, তাহলে তুমি কি চাও, আমি তোমাকে আমার শরীর স্পর্শ করতে দিই? এটা শুনে ফেং বিরক্ত হয়ে ওখানে থেকে চলে যায়। সে বাহিরে এলে তাকে দেখে তার বন্ধু বলে, এবারও তুমি আগের মতোই হতাশ হয়ে ফিরে এলে? তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 100 বছর আগে যখন তারা মোকে বন্দি করে নিয়ে এসেছিল, তখন ফেং তাকে স্পর্শ করা মাত্রই আহত হয়ে যায়। ফেং সেই দিন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং দলিলে সই করে দিতে বলছিল, কারণ সে ইমর্টাল রাজাকে বিয়ে করতে চায়। কারণ তারা দুজন যখন বিয়ে করে নেবে তখন ইমর্টাল রাজ্য এবং ডিমন রাজ্য এক হয়ে যাবে, তখন তারা সবাই পরিবারে পরিণত হবে। কিন্তু মো তার বিয়ের চুক্তিপত্র পুড়িয়ে ফেলেছিল। ফেং বলে, যতদিন না তুমি আমাকে বিয়ে করছো ততদিন তুমি এখানে থেকে মুক্ত হতে পারবে না। এটা বলে সে পিছনে ঘুরতেই দেখতে পায় মো অলরেডি তার বাঁধন খুলে মুক্ত হয়ে বসে আছে। সে তাকে জিজ্ঞাসা করে, আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তুমি কি করবে? ফেং বলে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে এখানে 1000 বছর বন্দি করে রাখবো। এটা শুনে তো মো খুব সহজেই রাজি হয়ে যায় আর নিজেই নিজের হাতে শেকল পরে নেয়। সেদিনের পর থেকে ফেং তার উপরে বিরক্ত, কারণ সে না তাকে মারতে পারবে আর না তার সঙ্গে মোকাবেলা করতে পারবে। সে তো তাকে ফেরত পাঠিয়ে দিতে পারছে না বা তাকে টাচও করতে পারছে না। সে কি করবে এটাই সে ভেবে পাচ্ছে না। তখনই তার মাথায় থাকা পালক সোনালী বর্ণের হয়ে ওঠে, যেটা দেখে তার বন্ধু তাকে বলে ওঠে, আপনার পালকগুলো সোনালী রঙের হয়ে যাচ্ছে, মনে হয় এগুলো গায়েব হয়ে যাবে। ভিডিও তার এই কথায় একদমই বিশ্বাস করে না। সে যাওয়ার পরে তার মনে পড়ে ছোটবেলায় তার মাস্টার তাকে বলেছিল সে অনেক স্পেশাল একটা ফিনিক্স ডিমন। যদিও তার আগের জাদু পালক নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন তার নতুন পালক গজাবে তখনই বুঝতে হবে সে আবার তার শক্তিগুলোও ফেরত পাবে। তখনই সে খেয়াল করে মোয়ের কাছে ইমর্টাল ক্ল্যান থেকে একটা বার্তা এসেছে। মো এটা চেক করে জানতে পারে তার ছোট ভাই হাউলি রাজকন্যা জিন ল্যান্ডকে বিয়ে করছে। আগামীকাল সে ইমর্টাল রাজার সিংহাসন দখল করবে। মো জানতো তার ভাই রাজা হবার জন্য সেই মেয়েকে বিয়ে করেছে, আর রাজা হবার জন্যই সে সব ধরনের পথ অবলম্বন করেছে। সে বলে, এখন আমার ফিরে যাওয়ার সময় এসে গিয়েছে। ঠিক তখনই সেখানে ফেং চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে আজ তাকে বলতেই হবে সে কেন 100 বছর ধরে ডিমন ক্ল্যান থেকে যাচ্ছে না। মো বলে, এর কারণ আমার বাবা একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি সেই মেয়েকে বিয়ে করতে চাইনি। তাকে বিয়ে করবো না জন্যই আমি 100 বছর এখানে ছিলাম। তবে এখন সেই মেয়েটি বিয়ে করে নিয়েছে। এতগুলো বছর তোমাকে জ্বালাতন করার জন্য সরি, তবে আজ আমি ফিরে যাচ্ছি। এটা শুনে ফেং এর ফিনিক্স পালক আবারও চকচক করে ওঠে, যা দেখে মো বলে, তোমার কাছে আর বেশি সময় নেই, আর সেখানে থেকে চলে যায়। ফেং আয়নার সামনে গিয়ে তার পুরনো পালক দেখছিল আর মনে করছিল তার মাস্টার তাকে বলেছিল যেদিন কোনো ছেলের সঙ্গে দেখা হবার পরে তার ফিনিক্স পালক ঝরে যাবে অথবা চকচক করে উঠবে, তখনই তার বুঝে নিতে হবে ওই ছেলের সঙ্গেই তার কাল্টিভেশন করতে হবে। তাহলে তার মাথায় আবারও নতুন পালক গজাবে এবং তার পাওয়ার দ্বিগুণ বেড়ে যাবে। আসলে পালক ছাড়া একটা ফিনিক্স ডিমন তার সমস্ত পাওয়ার হারিয়ে ফেলে। মোয়ের সাথে কাল্টিভেশন করতে হবে এটা ভেবেই সে ভীষণ অবাক হচ্ছিল। এগুলো ভেবেই তার কেমন যেন অদ্ভুত লাগছিল।
কিন্তু এরপরে আবার সে মনে করে মরে যাওয়ার থেকে তো তার সঙ্গে কাল্টিভেশন করাই ভালো। এদিকে ইমর্টাল রাজ্যে মোয়ের ছোট ভাই হাউলি বিয়ে করে নিয়েছিল, আর যেহেতু 100 বছর ধরে তাদের কোনো রাজা নেই, এজন্য তাকে রাজা হিসেবে ঘোষণা করা হচ্ছিল। যখনই সে রাজসিংহাসনে বসবে তার ঠিক আগেই রাজা মো সেখানে চলে আসে। এটা দেখে তো সে বেশ বিরক্ত হয় আর বলে, এতদিন সে গায়েব ছিল আর আজকে আমার রাজ্য অভিষেকের দিনেই তাকে ফিরে আসতে হলো। সেখানে মন্ত্রী মোকে দেখায় 20 বছর আগে তাদের রাজ্যে একটা ব্ল্যাক ড্রাগন হামলা করে দিয়েছিল, কিন্তু ছোট রাজকুমার সেখানে কোনো মাথা ঘামায়নি। এটা শুনে মো বলে, তাহলে তুমি আমাদের রাজ্যের এমন খেয়াল রেখেছো? হাউলি এই বিষয়টা বাদ দিতে বলে আর বলে, আমরা দুজন বিয়ে করে নিয়েছি পরি লানের সঙ্গে, যদিও তোমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু আমরা দুজন একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছি, সেজন্য সরি। তাদের বিয়ে উপলক্ষে লান তাকে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে দেয়, কিন্তু আসলে তারা দুজন প্ল্যান করে এই ড্রিঙ্কসের ভেতরে এমন কিছু মিশিয়ে রেখেছিল যেটা খেলে মোয়ের ক্ষতি হবে, আর ক্ষতি হলে তারা দুজন রাজা এবং রানীর পজিশন পেয়ে যাবে। মো এখন এটা খেতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ডিমন রানী চলে আসে আর তার ড্রিঙ্কস খেয়ে বলে, এটার স্বাদ এত বিদঘুটে কেন? ফেং তাকে বলে, তুমি আমাকে বিয়ে না করেই চলে এলে কেন? এটা দেখে তো ছোট রাজকুমার হাসে আর বলে, তুমি তাহলে শত্রু রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছো? হাউলি গার্ডদের আদেশ করে ফেংকে বন্দি করার জন্য। তখন সে একটু ভয় পায়, কারণ যেহেতু সে তার ফিনিক্স পালক হারিয়েছে এ কারণে তার পাওয়ার অনেক দুর্বল। কিন্তু তখনই মো তাকে কাছে টেনে বলে, আমি থাকতে তাকে কেউ স্পর্শ করতে পারবে না। এটা বলেই সে ওখানে ম্যারেজ কন্ট্রাক্ট বের করে আর তার উপরে সাইন করে দেয়। সবার সামনে তারা দুজন বিয়ে করে। হাউলি এবং তার স্ত্রী প্রতিবাদ করে বলে, তুমি একটা ডিমন মহিলাকে কিভাবে বিয়ে করতে পারো? এটা শুনে মো তাকে আঘাত করে আর বলে, এখন থেকে তাকে কেউ ডিমন বলে ডাকবে না। তাকে আমি বিয়ে করেছি মানে সে এই রাজ্যের রানী, তাকে সবাই সম্মান দেবে। এটা শুনে ফেং অনেক খুশি হচ্ছিল। বাহিরে এসে তারা দুজন কথা বলছিল, তখন মো তার মাথায় থাকা পালক নিয়ে নেয় আর বলে, এটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। এটা শুনে ফেং অবাক হয়ে ভাবছিল সে তার পালকের সিক্রেট কিভাবে জানলো। এ ব্যাপারে তো সে কাউকে কিছু বলেনি। মো তার এই পালক ব্রেসলেটে পরিণত করে তাকে দিয়ে দেয়। এই ব্রেসলেটের মধ্যে সে এক ধরনের জাদু ব্যবহার করেছে যেটা ফেংকে বিপদ থেকে রক্ষা করবে। ফেং এর কথা শেষ না হতেই মো সেখানে থেকে চলে যাচ্ছিল, তখন সে তার পিছু পিছু যায়। সে গিয়ে তার বিছানায় শুয়ে পড়ে। এটা দেখে মো বলে, তুমি কি এভাবেই কথা শেষ করতে চেয়েছিলে? ফেং তার সঙ্গে ফ্লার্টিং শুরু করলে সে তাকে জাদু দিয়ে হাওয়ায় উড়িয়ে দেয়। ফেং তাকে নিচে নামতে বলে আর বলে, এখন আমরা বিবাহিত কাপল, আমরা যদি দুজন একসাথে কাল্টিভেশন করি তাহলে আমাদের জন্যই ভালো হবে। এটা শুনে মো বলে, আমাকে কি বোকা পেয়েছো? আমার সঙ্গে কাল্টিভেশন করলে তোমার আবারও নতুন আগুনের পালক জন্মাবে আর তোমার পাওয়ার দ্বিগুণ হয়ে যাবে। সে অবাক হয়ে বলে, তুমি আমার পালকের ব্যাপারে এত কিছু কিভাবে জানলে? তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় মো এর একটা বান্ধবী ছিল, তারও একই রকমের ফিনিক্স পালক ছিল। সে একদিন তার কাছে এসেছিল এবং বলেছিল তার মাস্টার তাকে বলেছে বড় হয়ে তার ভাগ্যে যার সঙ্গে বিয়ে লেখা আছে তার সঙ্গে দেখা হবার পরে আমার এই পালক পড়ে যাবে, কিন্তু যখন তার সঙ্গে আমার বিয়ে হবে এবং একসাথে কাল্টিভেশন করব তখন আবারও নতুন করে পালক জন্মাবে আর আমি দ্বিগুণ শক্তিশালী হয়ে যাব। সেদিনের পর থেকেই মো এই সব কিছু জানে। ওই মেয়েটি আসলে ফেংই ছিল, কিন্তু ফেংয়ের তাকে মনে নেই। তখনই মোয়ের বুকের মধ্যে কষ্ট শুরু হয়ে যায় আর সে ফেংকে ছেড়ে দেয়। ফেং তার বুকে হাত রেখে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? যখন সে তাকে স্পর্শ করে তখন মো অনেক অবাক হয়ে যায়, কারণ তার স্পর্শের জন্য মোয়ের শরীরে থাকা হেভেন ওভারটার্নিং মার্কের ব্যথা কমে যাচ্ছিল। এজন্য সে তাকে জড়িয়ে ধরে থাকে এবং কোথাও যেতে দেয় না। এভাবেই তারা দুজন একসঙ্গে বসেছিল আর ফেং অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। ধীরে ধীরে তাদের দুজনের দূরত্ব কম হচ্ছিল। এদিকে হাউলি তার ভাইয়ের ওপরে প্রচন্ড রেগেছিল। সে তার স্ত্রীকে বলছিল ফেংকে মেরে ফেলতে। মো অনেক পাওয়ারফুল, তার সঙ্গে তারা পেরে উঠবে না। এজন্য তারা দুজন মিলে প্ল্যান করে ফেংকে মেরে ফেলার। তাকে মারতে পারলে তারা এক ঢিলে দুই পাখি মারতে পারবে। পরদিন সকালে যখন ফেং হেঁটে যাচ্ছিল তখন সে দাসীদের হাতে এক ধরনের বই দেখছিল। সে ওই বই ছিনিয়ে নেয় আর দেখতে পায় এটা তো তার এবং মোয়ের প্রেম কাহিনীর বই। দাসীরা জানায় এই প্রাসাদে 20,000 জন দাসী রয়েছে। তারা সবাই তাদের দুজনকে কাপল হিসেবে অনেক পছন্দ করে। তারা সবাই তাদের ফ্যান। এটা শুনে ফেংয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবছিল তাহলে যদি সে এরকম 20,000 কপি বই লিখতে পারে তাহলে খুব দ্রুতই সে বড়লোক হয়ে যাবে। সেদিন থেকেই ফেং তার এবং মোয়ের প্রেম কাহিনীর বই লিখতে শুরু করে। তার এই বই সবার কাছে অনেক পপুলার হয়ে যায়। প্রত্যেকটা সার্ভেন্টের মুখে মুখে তাদের ভালোবাসার গল্প চলতে থাকে। এই বিষয়ে জানার পরে লান বইটা পড়ে দেখে তার ব্যাপারে লেখা ছিল মো নাকি তাকে আঘাত করেছিল এবং তার সামনে তাকে ছোট দেখানোর জন্য ফেংকে কিস করেছিল। এটা পড়ার পরে তো সে ভীষণ রেগে যায়। তার ব্যাপারে এমন ধরনের কাহিনী লেখার জন্য সে ফেংকে শাস্তি দিতে চায়। তখনই সে ফেংয়ের কাছে চলে যায় আর তাকে বই দেখিয়ে বলে সে কেন তার নামে এসব কিছু লিখেছে। ফেং তাকে বইয়ের শেষের পাতায় লেখা দেখায় এবং বলে এই কাহিনী পুরোপুরি কাল্পনিক, এটা কারো আসল চরিত্র নিয়ে বলা হয়নি, তাহলে তুমি এটাকে পার্সোনালি কেন নিচ্ছ?
যখন সে চলে যাচ্ছিল তখনই লান তাকে চাবুক দিয়ে বেঁধে ফেলে। যেহেতু তার কাছে এখন আর আগুন পালক ছিল না, তাই সে কোনো জাদু ব্যবহার করতে পারছিল না। লান যেহেতু জেনে যায় যে সে আর ম্যাজিক ব্যবহার করতে পারছে না, এজন্য সে আরো বেশি সুযোগ পেয়ে যায়। লান তাকে একটা পাহাড়ে নিয়ে গিয়ে বেঁধে ফেলে এবং তার উপরে একটার পর একটা আঘাত করতে শুরু করে। তখন সেখানে মো চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে তো সার্ভেন্টরা সেখানে একত্র হয় আর অনেক খুশি হয়ে যায়। মো তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা বইয়ে কি পড়েছো, এরপরে গল্পে কি লেখা ছিল। তারা বলে মো লানের জাদুর অস্ত্র নষ্ট করে দেবে এবং তার স্ত্রীকে বাঁচিয়ে নেবে। মো ঠিক সেইটাই করে। সে লানের মূল্যবান ম্যাজিক্যাল অস্ত্র নষ্ট করে দেয় আর তার স্ত্রীর অপমানের সাজা দেয়। এটা দেখে ফেং খুশি হয়ে মনে মনে বলছিল, আমি ঠিক করেছি তোমার সাথেই আমি কাল্টিভেশন সম্পন্ন করব। এরপরে যখন মো তার ম্যাজিক প্র্যাকটিস করছিল তখন ফেং তার কাছে যায়। তাদের দুজনের হাতে একটা সুতা বেঁধে দিয়ে বলে, এই সুতার বাঁধন তখনই খুলবে যখন আমরা দুজন কাল্টিভেশন শেষ করব। যদি তুমি এটা না করো তাহলে তুমি যেখানেই যাবে সেখানেই তোমাকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এটা বলে সে তার কাছে চলে যায় আর বলে, তুমি আমার সঙ্গ দেবে তো? সে বলে, তুমি যখন এত করে চাইছো তাহলে আজ তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায় আর বলে, পরে কিন্তু পস্তানো যাবে না। মো বলে, আমারও মনে হয় পরবর্তীতে তুমি পস্তাতে পারো। ফেং যখন তার কাপড় খুলতে যায় তখনই সে তার বুকে হেভেন ওভার টার্নিং মার্ক দেখতে পায় আর অনেক অবাক হয়ে যায়, কারণ এই মার্কের ব্যাপারে সে অনেক আগে শুনেছিল। এটা এক ধরনের আদিম অস্ত্র। ফেং ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে, এটা তার শরীরে কিভাবে এলো। সে বলে, এই অস্ত্র তার শরীরে তার ছোট ভাই দিয়েছিল। সে নিজের প্রেমিকার সঙ্গে মিলে তার শরীরে এই মার্কের সাহায্যে বিষক্রিয়া করেছিল। যদি মো হাউলিকে আঘাত করে তখনই সে নিজেও একই রকমের আঘাত পাবে। সে যেন হাউলিকে মেরে ফেলতে না পারে, এজন্যই তারা এটা করেছিল। মো সেদিন হাউলিকে আঘাত করেছিল আর তারা দুজন সেখানে থেকে পালিয়ে যাওয়ার পরে হাউলির মতো একই রকমের আঘাত সে পেয়েছিল। যদিও পরবর্তীতে লান তাকে এটার মেডিসিন নিয়ে এসে দিয়েছিল যেন তার কষ্ট কম হয়, কিন্তু তবুও সে এই মেডিসিন নেয়নি। লান তার প্রতি ভালোবাসা থেকে এটা দিতে চেয়েছিল, কিন্তু সে নেয় না। এরপর থেকেই সে এই বিষের আঘাত সহ্য করে আসছে। এগুলো শোনার পরে ফেং বলে, আমি শুনেছি এই বিষক্রিয়ার চিহ্ন কারো শরীরে দেওয়া হলে মৃত্যুর আগ পর্যন্ত সেটা থেকে যায়, মারা গেলে একমাত্র এটা উঠে যায়। কিন্তু ফেং তাকে কাছে টেনে বলে, এটা দূর করার আরো একটা উপায় আছে, আর তা হলো কাল্টিভেশন করা। আমি যদি আমার স্ত্রীর সঙ্গে কাল্টিভেশন করি তাহলে আমার এই মার্ক আমি চাইলে তার শরীরে ট্রান্সফার করে দিতে পারবো। যেহেতু তুমি আমাকে ভালোবাসো তাহলে চলো আমরা কাল্টিভেশন করি। ফেং এই বিষয়টা এড়ানোর জন্য বলে, আমার শরীর এখন অনেক দুর্বল, এই অবস্থায় যদি আমি তোমার মার্ক নিয়ে নেই তাহলে আমি মারা যাব। মো বলে, কোনো সমস্যা নেই, আমি প্রতিদিন তোমার সঙ্গে কাল্টিভেশন করবো আর তোমার পাওয়ার দ্বিগুণ করে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। ফেং বলে, তুমি এমনিতেই বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে আছো, এর উপরে আমি কিভাবে কাল্টিভেশন করে তোমাকে আরো দুর্বল করতে পারি। এটা বলেই যখন সে চলে যাচ্ছিল তখনই তাদের হাতের বাঁধনের কারণে সে যেতে পারে না। মো বলে, আজ যদি কাল্টিভেশন না করি তাহলে এই সুতা কিভাবে খুলবে। ফেং তখন তার জাদু দিয়ে খুব সহজেই সেই সুতা খুলে ফেলে আর সেখানে থেকে পালিয়ে যায়। এটা দেখে মো হাসে আর বলে, তোমার কাল্টিভেশনের প্রয়োজন হলে যে কোনো সময় আমার কাছে এসো। কিন্তু ফেং এখন ভাবছিল, মো কি তাহলে বিয়ে করেছে তার এই মার্ক দূর করার জন্য? এ কি বিপদে পড়লো সে? তারা দুজনেই কি তাহলে উদ্দেশ্য পূরণের জন্য বিয়ে করেছে? এদিকে লান হাউলির কাছে যায় এবং রেগে তাকে বলতে থাকে সে কি ধরনের স্বামী যে তার স্ত্রীর অপমান সে সহ্য করছে। সে যেন এখনই তার ভাইয়ের কাছে যায় এবং এটার বিচার করে, নয়তো সে এখানে থেকে চলে যাবে। এটা শুনে হাউলি রেগে তাকে চড় মারে আর সেখানে পড়ে লানের অনেক আঘাত লাগে, যার ফলে তার পেটে থাকা বাচ্চা নষ্ট হয়ে যায়। লান রাগে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি আমাদের সন্তানকে মেরে ফেললে। সার্ভেন্ট তাকে ঔষধ খাওয়াচ্ছিল যেন তার শরীর সুস্থ হয়ে যায়, কিন্তু সে কোনো ঔষধ খাচ্ছিল না এবং বারবার বলে যাচ্ছিল যে হাউলি তাদের বাচ্চাকে মেরে ফেলেছে। হাউলি তখন তাকে বলে, কষ্ট তো আমারও লাগছে, বাচ্চা তো আমারও। লান রেগে বলে, তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তুমি শুধু স্বার্থ পূরণ এবং রাজা হবার লোভে আমাকে বিয়ে করেছো। হাউলি তাকে সান্ত্বনা দেয় এবং বলে, আমাদের সন্তান হলে আমাকে রাজা হওয়া থেকে এবং তোমাকে রানী হওয়া থেকে কেউ আটকাতে পারতো না। তোমার কি মনে হয় না এই সব কিছুর পরিকল্পনা তারা করেছে? তোমাকে রাগিয়েছে আর আমাকে রাগিয়েছে যেন আমাদের সন্তানের ক্ষতি হয় এবং আমরা অধিকার চাইতে না পারি। লান তার কথা বিশ্বাস করে নেয় এবং ভাবতে শুরু করে সত্যি সত্যি হয়তো তারা এটা প্ল্যান করেছে। লান ভীষণ রেগে যায় আর বলে, রক্তের বদলে রক্ত নেব আমি। হাউলি তখন মনে মনে খুশি হয়, কারণ সে তো এটাই চেয়েছিল। লানের সার্ভেন্ট পালিয়ে যাচ্ছিল, কিন্তু হাউলি তাকে ধরে ফেলে আর তাকে মেরে ফেলে যেন তার এবং লানের মধ্যে হওয়া কথা বাইরের কেউ জানতে না পারে। এদিকে মো তার মাস্টারের দেওয়া আইস সিল্কের মাধ্যমে বসে নিজের শরীরে থাকা পয়জন সিল করার চেষ্টা করছিল। এটা দিয়ে যদি সে 7 দিন পাওয়ার গ্রহণ করে তাহলে তার বুকে থাকা হেভেন ওভারটার্নিং মার্ক ব্লক হয়ে যাবে। এজন্য মো 7 দিন কারো সঙ্গে দেখা করবে না বলে দেয়। এই ব্যাপারটা যখন লান হাউলিকে গিয়ে জানায় তখন তো তারা এটার সুযোগ পেয়ে যায়। লান এটাও জানতে পেরেছিল যে ফেং এর কাছে তার ফিনিক্স পাওয়ার নেই,
তার হাতে থাকা ব্রেসলেট তাকে প্রোটেক্ট করছে। এটা শুনে তারা দুজন নিজের কাজে লেগে পড়ে। লান ফেং এর কাছে যায় এবং তার জাদুর মাধ্যমে তার হাতে থাকা ব্রেসলেট খুলে দূরে সরিয়ে ফেলে। সে আহত হওয়ার নাটক করে আর এরপরে সেখানে হাউলি আসে। লান অভিনয় করে বলে ফেং তাকে আঘাত করেছে, যার কারণে তার পেটে থাকা সন্তান নষ্ট হয়ে গিয়েছে। এটা শুনে তো হাউলি ভীষণ রেগে যায় এবং তাকে শাস্তি দিতে চায়। সেখানে থাকা সবাই তাকে বন্দি করতে শুরু করে, আর যেহেতু তার হাতের ব্রেসলেট খুলে গিয়েছে এজন্য এই ব্যাপারটা মো বুঝতে পেরে যায়। সে বুঝতে পারে নিশ্চয়ই ফেং কোনো বিপদে পড়েছে, এজন্য সে ওই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। তার মাস্টার তাকে বলছিল যদি সেই জায়গা থেকে বের হতে চায় তাহলে তাকে অনেক বেশি পাওয়ার ব্যবহার করতে হবে, এর ফলে তার হার্ট অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে আর এরপরে সে এই পদ্ধতি আর কখনো ব্যবহার করতে পারবে না। তবুও মো তার কথা শোনে না এবং বলে আমাকে এখানে থেকে বের হতেই হবে। হাউলি এই সুযোগে ফেংকে বন্দি করে আর তার অনাগত সন্তানকে মেরে ফেলার শাস্তি স্বরূপ তাকে একটার পর একটা চাবুক আঘাত করতে থাকে। এই চাবুকে 30টা আঘাত করা হলেই সে একেবারে মারা যাবে। আঘাতে আঘাতে সে ভীষণ আহত হয়ে যায় আর অন্যদিকে মো অনেক চেষ্টা করছিল এখানে থেকে বের হওয়ার। তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। এতগুলো আঘাত পাওয়ার পরেও ফেং যখন বলে আমি নির্দোষ, তুমি আমাকে অন্যায়ভাবে মারছো, তখন হাউলি তাকে শেষবারের মতো চাবুক আঘাত করতে যায়। কিন্তু ঠিক তখনই মো সেখানে পৌঁছে যায় আর তাকে প্রোটেক্ট করে। সে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছো। তার ভাই বলে সে আমাদের সন্তানকে মেরে ফেলেছে আর তুমি তাকে প্রোটেক্ট করছো। এটা বলে যখন হাউলি তাকেও আঘাত করে তখন মোয়ের উল্টো আঘাতে সেখানে থাকা সকলেই অনেক আহত হয়ে জ্ঞান হারায়। ফেং তাকে দেখে খুশি হয় আর এরপরে তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো। সে বলে আমি ঠিক আছি আর তাকে ব্রেসলেট পরিয়ে দেয়। তখনই সেখানে লান আসে আর কাঁদতে কাঁদতে বলে আমি আমার সন্তানের মৃত্যুর বিচার চাই। ফেং তাকে বলে সে অবশ্যই এই ব্যাপারটা ইনভেস্টিগেট করে দেখবে। আপাতত সে ফেংকে তার সঙ্গে করে নিয়ে সেখানে থেকে চলে যায়। মো তাকে একটা মাউন্টেনে কিছুদিনের জন্য বন্দি করে রাখে। এখানে থাকতে তার অনেক বোরিং লাগছিল। প্রথমে সে ব্রেসলেটের মাধ্যমে নিজের আঘাতগুলোকে সারায় আর এরপরে যখন সে রেগে পাথরের উপরে আঘাত করে তখনই সেখানে একটা অদৃশ্য দরজা খুলে যায়। এটা দেখে সে কৌতূহলবশত গুহার ভেতরে প্রবেশ করে আর সেখানে একজন মহিলাকে শেকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। মহিলাটি তাকে দেখে অনেক খুশি হয় এবং তার কাছে থেকে জানতে পারে তাদের রাজ্যের রাজা এখন মো। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। ফেং তার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারে মহিলাটি এখানে অনেক বছর ধরে বন্দী হয়ে আছে। সে আর কেউ নয় বরং মো এর মা অর্থাৎ তার শাশুড়ি। এদিকে মো একটা যন্ত্রের সাহায্যে লানের সার্ভেন্টের আত্মাকে কিছুক্ষণের জন্য পুনরুদ্ধার করে এবং তার কাছে থেকে সত্যিটা জানতে চায়। মেয়েটি সবার সামনে তাকে জানায় লানের পেটে থাকা বাচ্চা হাউলি মেরে ফেলেছে। সেদিন তারা দুজন ঝগড়া করছিল এবং অ্যাক্সিডেন্টালি তার পেটে থাকা বাচ্চা মারা যায়। লান বলছিল সে মিথ্যে কথা বলছে। তখন তারা সেই আয়নার সাহায্যে সেই দিন রাতের আসল সত্য ঘটনা দেখে। এখন আর তারা দুজন কোনো কিছু অস্বীকার করতে পারে না। লানের ভাই এটা জানার পরে অনেক হতাশ হয় এবং বলে বোন তোমাকে হাউলি এত কষ্টে রেখেছে। হাউলি তখন সবার সামনে লানকে চর মারে আর বলে তুমি আমাকে বাধ্য করেছিলে তোমাকে মারার জন্য, বাচ্চা নষ্ট হওয়ার পেছনে তোমার দোষ আছে। এটা বলেই সে তাকে কিছু একটা ইশারা করে। এদিকে তারা দুজন বসে গল্প করছিল। মোয়ের মা তার কাছে থেকে এতদিনের সব ঘটনাগুলো জানতে চাইছিল। বেশ কিছুক্ষণ গল্প করার শেষে ফেং এখানে থেকে বের হতে চাইছিল, কিন্তু তিনি তার সঙ্গে আরো গল্প করতে চাইছিলেন। ফেং একটা বাহানা করে সেখানে থেকে বেরিয়ে যাচ্ছিল। তিনি তার পিছু করতে গেলে হঠাৎ করে তার উপরে বিদ্যুৎ পড়তে শুরু করে। এটা দেখে ফেং অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তার উপরে এই শাস্তি কেন হচ্ছে। তিনি বলেন একটা ভুলের কারণে তার স্বামী তাকে এখানে সারা জীবনের জন্য শাস্তি ভোগ করতে বন্দী করে রেখেছে। সব সময় তার উপরে এই শাস্তি বর্ষিত হতে থাকে। ফেং এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যদি সে তাকে এভাবে রেখে চলে যায় তাহলে তো তিনি মারা যাবেন। ফেং রানীমাকে প্রোটেক্ট করার চেষ্টা করতে থাকে। যদিও তার পাওয়ার অনেক কম ছিল কিন্তু তবুও সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে রানীমাকে প্রোটেক্ট করে যাচ্ছিল। কিছুক্ষণ পরে মো সেই মাউন্টেনে চলে আসে এবং ফেংকে খুঁজে না পেয়ে ভাবতে থাকে সে হয়তো পালিয়ে গিয়েছে। তখনই পাশে থাকা দরজা তাদের চোখে পড়ে আর সেখানে থেকে তারা ফেংকে দেখতে পায় যার উপরে একটার পর একটা বজ্রের আঘাত পড়ছিল। মো প্রথমে দরজাটা খুলতে পারছিল না। ফেং এত আঘাত সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় আর এটা দেখে মো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজাটা ভেঙে ফেলে। ভেতরে গিয়ে সে ফেং এর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল। তখনই সে তার পাশে তার মাকে দেখতে পায় আর অনেক অবাক হয়ে যায়। সে তার মায়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তাহলে তার আমাকে মিথ্যে বলেছিল, তুমি নাকি 1000 বছর আগেই মারা গিয়েছিলে, কিন্তু তুমি তো 1000 বছর ধরে এখানেই বন্দী হয়ে আছো আর এতগুলো বছর তুমি বজ্রপাতের শাস্তি সহ্য করে আসছো। তার মায়ের এসব কষ্টের কথা বলতে বলতে সে কান্না করে ফেলে। তখন তার মা তাকে শান্ত হতে বলে আর বলে তুমি এখানে থেকে চলে যাও, আমার উপরে আরো শাস্তি আসতে চলেছে। কিন্তু মো বলে তোমার বদলে সব শাস্তি আমি গ্রহণ করব। এটা বলেই সে উপরে উঠে যায় এবং সবগুলো বজ্রপাতের শাস্তি নিজের উপরে নিতে শুরু করে। নিজের ছেলের কষ্ট হতে দেখে তার মা
প্রচন্ড কান্না করছিল। এভাবেই সে সবগুলো শাস্তি গ্রহণ করে। শাস্তি গ্রহণ করার সময় তার অনেক কষ্ট হচ্ছিল, তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল। শাস্তি গ্রহণ করা শেষে সে ফেংকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সে তাকে নিজের মুখ দিয়ে কিছুটা পাওয়ার ট্রান্সফার করে দেয়। তখন ফেং এর জ্ঞান ফিরে আসে আর সে তাকে এত কাছে থেকে দেখে নিজেকে সামলাতে পারে না আর তাকে কিস করে দেয়। ফেং এর জ্ঞান ফিরে আসার পরে তার এই সবকিছু মনে পড়ে আর সে অনেক লজ্জা পায়। সে নিজেকে বলছিল, আমি কি পাগল হয়ে গেছি? আমি ডিমন রানী হয়ে একটা হ্যান্ডসাম ছেলেকে ইগনোর করতে পারলাম না। তখন তার কথার মাঝে সেখানে সার্ভেন্ট ঔষধ নিয়ে চলে আসে। সে ফেংকে বলে যখন তাকে মাউন্টেনে সরিয়ে রাখা হয়েছিল সেই সময় আসলে মো তাকে নির্দোষ প্রমাণ করেছিল এবং তার ছোট ভাই আর লানকে তাদের কাছ থেকে বহিষ্কার করে দিয়েছে। সে তাদের দুজনকে মাউন্টেনে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে ফেং এর বেশ ভালোই লাগছিল। তখনই সেখানে রানীমা এবং মো চলে আসে। রানীমা তাকে ধন্যবাদ দেয় কারণ সে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল আর তার কারণেই রানীমা আজ মুক্ত হতে পেরেছে আর তিনি তাকে এই উপকারের প্রতিদান দিতে চান। তিনি বলেন, তোমার মতো এত ভালো এবং সুন্দরী মেয়ের যোগ্য আমার ছেলে না, সে তো একদমই ভালো না, তাই আমি ঠিক করেছি তোমার জন্য একটা সুযোগ্য পাত্র খুঁজবো। এটা শুনে তো ফেং অনেক অবাক হয়ে যায় আর মো মুচকি মুচকি হাসে। ফেং তার এই প্রস্তাবে রাজি হতে চাইছিল না। তখন রানীমা মোকে জোর করে বলে তাকে আন্টি বলে ডাকো। মো তার অবস্থা বুঝতে পেরে তার মাকে বলে আজকে না হয় এসব কিছু থাক, তার শরীর খারাপ, তাকে রেস্ট নিতে দিন। এটা শুনে তার মা আজকের মতো এখানে থেকে চলে যায়। আসলে ছেলের সঙ্গে মিলে সেও তার সঙ্গে মজা করছিল। মো বলে, আপনি ফেংকে আমার হাতে ছেড়ে দিন। এটা বলেই সে তার মাকে এখন যেতে বলে। তখন তার মা সেখানে থেকে চলে যায়। এটা দেখে তো ফেং একটু হাঁপ ছেড়ে বাঁচে। তার মা চলে যাওয়ার পরে মো তাকে জিজ্ঞাসা করে সে গুহার ভেতরে থাকা সেই দরজা কিভাবে খুঁজে পেয়েছিল। ফেং বলে হঠাৎ করেই সেই দরজা তার সামনে চলে এসেছিল আর সে খুব সহজেই দরজা দিয়ে প্রবেশ করতে পেরেছিল। মনে হয় এটার কারণ সে একটা স্পেশাল ফিনিক্স ডিমন। সে জিজ্ঞাসা করে তার মাকে বন্দি করে কেন রাখা হয়েছিল। তখন মো তাকে আগের সব ঘটনাগুলো খুলে বলে। যখন সে ছোট ছিল তখন তার বাবা লিং জিয়াও রাজ্যের সাপোর্ট পাওয়ার জন্য দ্বিতীয় বিয়ে করেছিল। তিনি তার স্ত্রীর সঙ্গে তার দ্বিতীয় ছেলে হাউলিকেও সঙ্গে করে নিয়ে এসেছিল। তাদেরকে দেখে সে এবং তার মা অনেক কষ্ট পেয়েছিল কারণ তার বাবা সবসময় তাদের সঙ্গেই সময় কাটাতো। যখন থেকে হাউলি তাদের রাজ্যে এসেছিল তখন থেকে তার বাবা আর তাকে বেশি সময় দিত না। ছোট রানী যেন তার বাবাকে বশ করে নিয়েছিল। একদিন ছোট রানী তাকে অজ্ঞান করে দিয়েছিল, কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে ছোট রানীকে মৃত অবস্থায় দেখতে পায় আর তার মায়ের হাতে চাকু ছিল। তার মা স্বীকার করে নিয়েছিল যে সে ছোট রানীকে খুন করেছে আর এ কারণে তার বাবা তার মাকে শাস্তি দিয়েছিল। সে ভেবেছিল তার বাবা হয়তো তার মাকে একেবারে মেরে ফেলেছে, কিন্তু সে কখনোই ভাবতে পারেনি যে তার মা এতগুলো বছর ধরে কত কষ্ট এবং যন্ত্রণা সহ্য করে আসছে আর সে এখনো জীবিত আছে। ফেং এসব শুনে বলে, তোমার বাবা যখন হাউলি এবং তার মাকে এতটাই ভালোবাসতো তাহলে তুমি এই রাজ্যের রাজা কিভাবে হলে? সে বলে, আমার মা লিং জিয়াও রাজ্যের অনেক পাওয়ারফুল ফ্যামিলির মেয়ে ছিল। আমার মা মারা যাওয়ার পরেও তারা আমাকে অনেক সাপোর্ট করেছে এবং শেষ পর্যন্ত বাবা আমাকে এই রাজ্যের রাজার পদ দিতে বাধ্য হয়েছিল। যদিও আমি এই রাজ্যের রাজা, কিন্তু তবুও বাবা হাউলিকে অনেকগুলো ম্যাজিক্যাল অস্ত্র দিয়েছে যেগুলো খুবই পাওয়ারফুল। তার মধ্যে একটা হলো হেভেন ওভারটার্নিং মার্ক, যেটার সাহায্যে সে আমাকে আঘাত করেছে। ফেং এসব কিছু জানার পরে বলে, তোমার এই মার্ক দূর করার একটা উপায় আমার কাছে আছে। চলো আমরা আমার মাস্টারের কাছে যাই। আমার মাস্টার অনেক কিছু জানে, তিনি নিশ্চয়ই এটা সমাধান করতে পারবেন। এখন তারা দুজন মিলে ফেং এর মাস্টারের বাড়িতে যাচ্ছিল। পথে যাওয়ার সময় তাকে সেই ছোটবেলার ফেং এর রূপে সে দেখতে পাচ্ছিল। যখন সে পড়ে যাচ্ছিল তখন সে তাকে ধরে আর এরপরে তারা মাস্টারের বাড়িতে চলে যায়। ফেং ডাকাডাকি শুরু করে, তখনই তার মাস্টার সেখানে চলে আসে। মো এবং মাস্টার একে অন্যকে দেখে হেসে ফেলে কারণ তারা দুজন আগে থেকেই একে অন্যকে চিনে। এটা তো মোয়েরও মাস্টার। ফেং তার মাস্টারকে কিছু পানীয় খাবার গিফট করে আর এরপরে মোয়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। সে তাদের প্রেম কাহিনীর বই তার মাস্টারকে গিফট করে। এরপরে তারা দুজন মিলে একসঙ্গে চা নাস্তা করছিল। মাস্টার বলে, তুমি এখনো তাকে নিজের আসল পরিচয় দাওনি? সে বলে, আমি যদি তাকে আমার আসল পরিচয় দিয়ে দিতাম তাহলে কি সে আমাকে বিয়ে করতো? মাস্টার বলে সে একটু রাগী মেজাজে, তার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে। তাদের কথার মাঝেই সেখানে ফেং আসে আর সে মুখে একটা ফল দিয়ে বলে, এটা খেয়ে দেখো, এটা অনেক মিষ্টি। তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ঠিক এভাবেই ফেং তার জন্য ফল নিয়ে আসতো। যখন সে এটা খেত তখন সে দেখতো এটা অনেক টক আর ফেং অনেক মজা পেত। মো এখন তাকে বলে, আমি টক ফল পছন্দ করি না। ফেং বলে, তোমাকে কে বললো এটা টক? যখন সে ফল টেস্ট করে দেখে তখন দেখে সত্যি সত্যি এটা অনেক টক। মো তখন হেসে ফেলে। মো যখন রুমে যায় তখন ফেং তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। সে বলে, তুমি নিশ্চয়ই এই মাউন্টেনে এর আগেও এসেছিলে। তুমি কিভাবে এই রাস্তা এত ভালো করে চিনলে? সত্যি করে বলো তুমি কে আর তুমি আমার মাস্টারকে কিভাবে চেনো? মো বলে, ঠিক আছে, আমি তোমাকে সবকিছু বলে দিচ্ছি। সে তাকে পালক বলে ডাকে, যেই নামে ছোটবেলায় সে তাকে আদর করে ডাকতো। তখনই ফেং বুঝতে পারে মো হলো তার ছোটবেলার সেই বন্ধু আইস ব্লক, মানে এসব নামে তারা দুজন একে অন্যকে ডাকতো। সে বলে, তুমি এতদিন আমাকে বলনি কেন যে তুমি আইস ব্লক?
সে বলে কারণ আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করতে এবং তোমার ডুয়েল কাল্টিভেশনের সঙ্গী হতে। সত্যিটা বললে কি তুমি আমাকে বিয়ে করতে? ফেং তখন একটু বিব্রত বোধ করে আর বলে ছোটবেলায় আমি তো সব মজা করে বলেছিলাম, এগুলো সত্যি না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। রাতে বাহিরে দাঁড়িয়ে যখন এই সবকিছু সে ভাবছিল তখনই সেখানে মো আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো রেগে আছো? সে তাকে সরি বলে আর বলে আমি পরিচয় লুকিয়েছিলাম কারণ আমি তোমাকে হারাতে চাইনি। এটা শুনে ফেং তাকে বকাবকি শুরু করে। তখনই সে ওখানে অনেকগুলো আতশবাজি জ্বালায় আর চারিদিকে আলোকিত হয়ে যায়। এত সুন্দর আলো দেখে তো ফেং ভীষণ খুশি হয়ে যায়, তার রাগ নিমিষেই দূর হয়ে যায়। তারা দুজন একসঙ্গে এটা দেখছিল আর জিজ্ঞাসা করছিল তোমার কি এটা ভালো লেগেছে? ফেং বলে আমি কি বাচ্চা নাকি? এটা বলেই সে ওখানে থাকা বরফ নিয়ে তার দিকে ছুঁড়ে মারে। তখন তারা দুজনেই একে অন্যকে বরফ ছুঁড়ছিল আর খেলা করছিল। এভাবে তারা দুজন অনেক আনন্দ করে, ঠিক ছোটবেলার বন্ধুর মতো। যখন সে পড়ে যাচ্ছিল তখন মো তাকে ধরে। সে তার চেহারার দিকে তাকিয়ে ভাবতে থাকে এই চেহারা আমি আগে কেন চিনতে পারলাম না। সে দেখতে একদম অবিকল আইস ব্লকের মতো। মো আসলে ছোট থেকেই তাকে ভালোবাসে, এজন্য সে কখনো তার কথা ভুলেনি এবং আজ পর্যন্ত তাকে মনে রেখেছে। এখানে তারা দুজন একে অন্যকে কিস করে আর একে অন্যের ভালোবাসা প্রকাশ করে। পরদিন সকালে মাস্টার তাদেরকে বলে গতরাতে সে হেভেনলি মার্ক দূর করার একটা উপায় খুঁজে পেয়েছে। ফেং যদি মোয়ের সাথে কাল্টিভেশন করে তাহলে এই মার্ক সিল করা সম্ভব এবং ফেং এর মাথায় নতুন ফিনিক্স পালকও গজাবে। ফেং বলে কিন্তু তার সঙ্গে কাল্টিভেশন করলে তো পরে আমার সমস্যা হয়ে যাবে। মাস্টার তখন এই বিষয়টা নিয়ে একটু মজা করে আর সে বিব্রত বোধ করে সেখানে থেকে চলে যায়। এটা দেখে মাস্টার হাসছিল। তারা আবারও রাজ্যে ফিরে যায়। মো রাজসভায় বসেছিল, তখনই সেখানে তার ভাই এসে বলে তোমার মা আমার মাকে মেরে ফেলেছিল, তার শাস্তি পাওয়া উচিত ছিল, আর সে এখন মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি তার শাস্তি চাই। মন্ত্রী তখন বলে রানীমাকে আগের রাজা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, যেহেতু তাকে বের করে নিয়ে আসা হয়েছে সেহেতু দ্বিতীয় নিয়ম অনুযায়ী যদি তিনি পৃথিবীতে গিয়ে মানুষের দুনিয়ায় ঘুরে আসেন তাহলে তার এই শাস্তি মাফ হয়ে যাবে। মো তখন বলে আমার মায়ের বদলে আমি এই শাস্তি ভোগ করতে রাজি। এটা শুনে তো হাউলি বেশ খুশি হয়ে যায়। এই ব্যাপারে জানার পরে ফেং তাকে পৃথিবীতে যেতে বারণ করে, সেখানে গেলে তার বিপদ হতে পারে। তখন মো তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে মিস করবে? তার মন খারাপ দেখে মো তাকে বুঝিয়ে বলে যে তাকে পৃথিবীতে যেতেই হবে, নয়তো হাউলি আবার নতুন করে কোনো কাহিনী শুরু করবে। ফেং এর মন অনেক খারাপ হয়ে যায়। তখন সে বলে মন খারাপ করো না, পৃথিবী থেকে ঘুরে আসতে আমার অনেক অল্প সময় লাগবে, ফিরে এসে আবার আমি তোমার সঙ্গে দেখা করব, ততদিন একটু কষ্ট করে অপেক্ষা করো। ফেং বলে আমি তোমার জন্য কেন অপেক্ষা করব? মো বলে কারণ ডিমন রানী আমাকে 100 বছর থেকে ভালোবেসে আসছে। ফেং তার এই কথায় একটু অবাক হয়ে যায় আর বলে এমন কিছুই না। মো তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় আর এরপরে তার মায়ের শাস্তি পূরণ করার জন্য জাদুর দরজার মাধ্যমে পৃথিবীতে চলে যায়। ফেং এর দিন বেশ ভালোই কাটছিল। সে ভাবছিল পরবর্তীতে সে কি ধরনের গল্প লিখবে। যখন সে সার্ভেন্টের সঙ্গে বসে কথা বলছিল তখনই সেখানে মন্ত্রী এসে জানায় হাউলি আর লিন মিলে রাজা মো এর ক্ষতি করার চেষ্টা করছে। ফেং বলে আমি জানতাম তারা নিশ্চয়ই কিছু না কিছু করার চেষ্টা করবে। সে আর এক মুহূর্তও দেরি না করে পৃথিবীতে যাওয়ার দরজার কাছে চলে যায়। সেখানে গিয়ে আড়াল থেকে সে হাউলি আর লিনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। হাউলির হাতে একটা জাদু অস্ত্র ছিল যেটার সাহায্যে যে কারো আত্মা নষ্ট করে ফেলা যায়। তারা প্ল্যান করছিল পৃথিবীতে গিয়ে মোকে তারা এই অস্ত্র দিয়ে মেরে ফেলবে, তাহলে সে আর কখনো ফিরে আসতে পারবে না, এমনকি তার আত্মাও নষ্ট হয়ে যাবে। এরপরে তারা দুজন ফিরে এসে এই রাজ্য শাসন করবে। এসব প্ল্যান করে তারা দুজন জাদু দরজার মাধ্যমে পৃথিবীতে চলে যায়। তাদের এই সব কথা দূর থেকে ফেং শুনে ফেলেছিল। সে বলে এই জীবনে হোক বা পৃথিবীর জীবনে, প্রতিটি জীবনেই আমি তোমাকে প্রোটেক্ট করব, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এটা বলে ফেং ও পৃথিবীতে চলে যায়। এখন পৃথিবীর সিন দেখানো হয় যেখানে একটা রাজ্যে দুইটা রাজপুত্র ছিল। তারা দুজন প্রিন্সেসের জন্য অপেক্ষা করছিল। প্রিন্সেস নাকি জন্মের সময় তার পিঠে একটা দাগ নিয়ে জন্মগ্রহণ করেছিল, যেটাকে ফিনিক্স পাখির চিহ্ন ধরা হয়। বলা হয়ে থাকে তাকে যদি কোনো রাজপুত্র বিয়ে করে সে নাকি 6টা রাজ্যকেই শাসন করার ক্ষমতা অর্জন করতে পারবে। এজন্য আজ তারা দুজন প্রিন্সেসের জন্য অপেক্ষা করছে। সেই রাজকন্যা আর কেউ নয় বরং ফেং ছিল। পৃথিবীতে তাদের আগের কোনো স্মৃতি মনে ছিল না। ফেং গাড়ির ভেতরে নিজের পোশাক জোর করে দাসীকে পরিয়ে দেয় আর সে দাসীর পোশাক পরে নেয়। এটা সে ইচ্ছে করেই করেছিল দুই রাজপুত্রকে পরীক্ষা করে দেখার জন্য। তারা দুজন গাড়ি থেকে নামে। তখন হাউলি দাসীকে প্রিন্সেস ভেবে রিসিভ করতে যায়। তখনই তার ধাক্কা লেগে আসল রাজকন্যা পড়ে যাচ্ছিল, কিন্তু মো তাকে ধরে ফেলে। রাজকন্যার মোকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। সে ভাবছিল বড় রাজকুমার হাউলির থেকে ছোট রাজকুমার বেশি সুন্দর। আসলে পৃথিবীতে মো ছিল ছোট রাজপুত্র। মো তাকে দেখা মাত্রই বুঝতে পারে যে এটাই আসল প্রিন্সেস,
কারণ সে তার ছবি এর আগেও দেখেছিল। একটা দাসীকে প্রোটেক্ট করার কারণে হাউলি তার ছোট ভাইকে অপমান করতে শুরু করে দেয়। এটা শুনে প্রিন্সেস বলে ওঠে, মনে হয় আপনার পারিবারিক শিক্ষা নেই। আমি একটা দাসী বলে আমাকে এত ছোট করে কথা বলতে পারেন না। হাউলি তাকে শিক্ষা দেওয়ার জন্য চর মারতে যাচ্ছিল, কিন্তু ছোট রাজকুমার তাকে বাধা দেয়। এজন্য সে রেগে উল্টো মোকে চর মারে। বড় রাজপুত্রের এমন আচরণ দেখে তো রাজকন্যা ভীষণ অবাক হয়ে যায়, তার ভীষণ খারাপও লাগে। এরপরে তারা সেখানে থেকে চলে যায়। প্রাসাদের ভেতরে প্রবেশ করার সময় তারা দুজন একে অন্যের সঙ্গে কথা বলছিল এবং ভালোভাবে পরিচিত হচ্ছিল। হাউলি নকল রাজকন্যাকে পুরো প্রাসাদ ঘুরে দেখাচ্ছিল আর গল্প করছিল। তখনই পাশে সার্ভেন্টকে দেখে সে ভাবছিল এই মেয়েটা তাকে অপমান করেছে, তাই এই সুযোগে সে তাকে একটা শিক্ষা দেবে। প্রিন্সেসের সঙ্গে গল্প করার ছলে সে ফেংকে পানিতে ফেলে দেয়। ফেং সাঁতার জানতো না, তাই পানিতে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে আর ডুবে যায়। ছোট রাজকুমার তাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। প্রিন্সেসের কাছে গিয়ে দেখতে পায় প্রিন্সেস নিঃশ্বাস নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই সে প্রিন্সেসকে পানির নিচে নিঃশ্বাস দেয়। এরপরে তার জ্ঞান ফিরে আসে আর সে তাকে উদ্ধার করে নিয়ে আসে। প্রিন্সেস ভাবছিল ছোট রাজকুমার সত্যি অনেক মহৎ হৃদয়ের। সে জানেও না যে আমি কে, আমার আসল পরিচয় কি, তবুও সে আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রাখলো। কিছুক্ষণ পরেই সেখানে অনেক সুন্দর আতশবাজি জ্বলতে শুরু করে। প্রিন্সেসের আগমনের কারণে রাজ্যের সবাই আনন্দ করছে। এই সুযোগে ফেং একটা উইশ করে যে তার বাবা মা যেন সব সময় ভালো থাকে। মো উইশ করে ফেং তার জীবনে যেন সব সময় খুশি থাকে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি আমার জন্য কেন উইশ করলে? সে বলে, কারণ এই পৃথিবীতে তুমি শুধু আমার শুভাকাঙ্ক্ষী, তাই আমি ভাবলাম তোমার জন্য ভালো কিছু চাই। ফেং তাকে জিজ্ঞাসা করে, তুমি তো একটা প্রিন্স, তাহলে তুমি কি প্রিন্সেসকে বিয়ে করতে চাও না? আসলে মো তাকে বিয়ে করতে চায়। তার আসল উদ্দেশ্য ছিল প্রিন্সেস ফেংকে যেভাবেই হোক পটিয়ে বিয়ে করা। যদি সে একবার তাকে বিয়ে করতে পারে তাহলে তার বাবা তাকে ক্রাউন প্রিন্স বানিয়ে দেবে, অর্থাৎ হবু রাজা সে হবে। তার বাবাও আসল রাজা বাছাই করার জন্য এটা তাদের জন্য একটা পরীক্ষা হিসেবে প্রিন্সেসকে এই রাজ্যে ইনভাইট করেছে। সে আগে থেকেই ঠিক করে রেখেছে যেভাবেই হোক সে প্রিন্সেসের মন জয় করবে। এসব কিছু ভেবে সে তাকে বলে, আমি তো একটা কনকুবাইনের ছেলে, তাহলে কি আমি প্রিন্সেসের যোগ্য হতে পারি? ফেং তখন তার হাত ধরে বলে, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? মো শুধু তাকে বলে, তুমি অনেক ভালো একটা মেয়ে, আমার পেছনে নিজের সময় নষ্ট করো না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়, কিন্তু প্রিন্সেস তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। পরদিন সকালে সে একদম সুন্দরভাবে সেজে গুজে রাজার সঙ্গে দেখা করতে যায়। রাজদরবারে দুইজন রাজপুত্রই উপস্থিত ছিল। যখন বড় রাজপুত্র জানতে পারে ফেং আসল প্রিন্সেস, তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা আসল রাজকন্যা। তখন তার বাবা বলে এটাই আসল রাজকন্যা। রাজা তখন তাকে জিজ্ঞাসা করে সে এই দুইজন রাজপুত্রের মধ্যে কাকে বিয়ে করতে চায়। তাকে যেন সে হাতে থাকা জেড দিয়ে দেয়। ফেং মোকে তার জেড দিয়ে বলে সে তাকে বিয়ে করতে চায়। বড় রাজপুত্র এটার বিরোধিতা করতে চাইছিল। তখন সে বলে, আমার মনে হয় বড় রাজপুত্রের থেকে ছোট রাজপুত্র অনেক বেশি ভালো শিক্ষা পেয়েছে। বড় রাজপুত্রের আচরণ অনেক খারাপ, তাই আমার তাকে ভালো লাগেনি। রাজা তাকে বলে, তুমি ভালো করেই জানো আজকের এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আবেগের বশে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। তখন প্রিন্সেস তাদের দুজনকে 3টা প্রশ্ন করতে চায়, যেই প্রশ্নের মাধ্যমে রাজা নিজেই বুঝতে পারবে যে কে আসল যোগ্য ক্রাউন প্রিন্স। রাজা তাকে অনুমতি দেয়। তখন সে তাদের দুজনকে একটা একটা করে প্রশ্ন করতে শুরু করে। ফেং এর প্রথম প্রশ্ন ছিল, এই রাজ্যের সবচেয়ে ভারী জিনিস কোনটা? হাউলি উত্তর দেয়, তাদের রাজ্যের সবচেয়ে ভারী জিনিস হলো কুনলুন মাউন্টেন। এটার থেকে বিশাল এবং ভারী বস্তু তাদের রাজ্যে আর কিছু নেই। তার এই উত্তর শুনে রাজা এবং বাকি সবাই খুশি হয়। এরপরে ছোট রাজপুত্রের জবাব জানতে চাওয়া হয়। ছোট রাজপুত্র বলে, এই রাজ্যের সবচেয়ে ভারী জিনিস হলো সাপোর্ট। তার এই উত্তর শুনে মন্ত্রী বলে, ছোট রাজপুত্র বড় রাজপুত্রের থেকে বেশি বুদ্ধিমান। একটা মানুষের জীবনে সাপোর্টের থেকে ভারী জিনিস আর কি হতে পারে? রাজা তার উত্তর শুনে খুশি হয়। ফেং এর দ্বিতীয় প্রশ্ন ছিল, এই রাজসভায় সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? বড় রাজকুমার হাউলি উঠে গিয়ে তার বাবার সামনে রাখা ইম্পেরিয়াল জেড সিল তুলে বলে, এই রাজসভায় সবচেয়ে মূল্যবান জিনিস হলো এটা, কারণ এই একটা সিলের মাধ্যমে পুরো রাজ্যকে কন্ট্রোল করা সম্ভব। এরপরে ছোট রাজকুমারও তার উত্তর দেওয়ার জন্য রাজার সামনে গিয়ে তাকে সম্মান জানায়। আর এরপরে বলে, এই রাজসভার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমার বাবা, অর্থাৎ রাজা, কারণ ইম্পেরিয়াল জেড যতই পাওয়ারফুল হোক না কেন, একজন রাজা ছাড়া এটাকে কন্ট্রোল করার ক্ষমতা আর কারোর হাতে নেই। রাজা ছাড়া এই জেড কেউ ব্যবহার করতে পারে না। এটা তো শুধু একটা পাথর, আসল শাসক তো এই রাজ্যের রাজা। তার এই উত্তরে উপস্থিত সবাই সহ রাজা ভীষণ খুশি হয়ে যায়। তারা সবাই বুঝে যায় ছোট রাজপুত্র কতটা জ্ঞানী এবং বুদ্ধিমান। রাজা তখন আসল ক্রাউন প্রিন্স হিসেবে মোকে বাছাই করে নেয়। এরপরে ফেং তার সার্ভেন্টের সঙ্গে বসে কথা বলছিল। তার সার্ভেন্ট তাকে বলছিল, তোমার তৃতীয় প্রশ্ন ছিল যে তোমাকে খুঁজতে আসবে সে তোমাকে বিয়ে করবে, তাহলে এই প্রশ্ন তুমি কাউকে বলনি কেন? ফেং বলে, কারণ আমি জানি কে আমাকে খুঁজতে আসবে। ঠিক তখনই সেখানে ছোট রাজপুত্র মো চলে আসে আর সে খুশি হয়ে বলে, জানতাম সে আমাকে খুঁজতে আসবে। এখানে তারা দুজন একে অন্যের সঙ্গে কথা বলে।
ফেং তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? মো বলে, আমি জানতাম না তুমি কোথায় আছো। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, তবে তোমার সঙ্গে সময় কাটানো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা আমার জীবনের সবচেয়ে দামি সময়। তারা দুজন সারাদিন একসঙ্গে কাটায়। রাতে একটা ফানুসে ধাঁধা লিখে সেইটা ওড়ায়। মো মনে মনে ভাবছিল, আমার ভয় হচ্ছে একদিন তুমি হয়তো আমার প্রতি অনেক রাগান্বিত হবে এবং আমাকে বেছে নেওয়ার জন্য আফসোস করবে। কিন্তু ফেং শুধু ভাবছিল, আমি তাকে বিয়ে করতে চাই এবং আমি চাই সারা জীবন যেন আমরা দুজন একসঙ্গে থাকতে পারি। মো যদিও তাকে স্বার্থের জন্য বিয়ে করছিল, কিন্তু তবুও সে তাকে ভালোবাসে। বেশ কিছুদিন কেটে যায়। মো যেহেতু প্রিন্সেসকে বিয়ে করে নিয়েছিল, তাই তার বাবা তাকে ক্রাউন প্রিন্সের উপাধি দিয়ে দেয়। সবার সামনে তাকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়। যখন সে তার স্ত্রী ফেং এর সঙ্গে বাড়ি ফিরছিল, তখনই সেখানে লানের আগমন ঘটে। লান ছিল মোয়ের ছোটবেলার বান্ধবী। যখন সে তার সঙ্গে গিয়ে কথা বলে, তখন লান তার হাত ধরে বলতে শুরু করে, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, তুমি কেন আমার সঙ্গে এটা করলে? ফেং সেখানে এলে লান তার সামনে বসে রিকোয়েস্ট করতে শুরু করে আর বলে সে মোয়ের দ্বিতীয় স্ত্রী হতে চায়। সে ছোটবেলা থেকেই মোকে ভালোবাসে, কিন্তু এই কথা প্রকাশ করার আগেই সে তাকে বিয়ে করে ফেলেছে। যেহেতু এখন আর কিছু করার নেই, তাই সে মোয়ের কনকুবাইন হতে চায়। তাকে ছাড়া সে বাঁচবে না, সে মারা যাবে। তার কথা শোনার পরে ফেং এবার তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই মেয়েকে বিয়ে করতে চাও? তোমার উত্তর কি? তুমি কি তাকে কনকুবাইন বানাতে চাও? ভালো করে শুনে রাখো, আমি কখনোই কোনো মেয়েকে অ্যালাউ করব না। যদি তুমি অন্য কোনো বউ নিয়ে আসতে চাও, তাহলে আমাকে তালাক দিতে হবে। আমি সতীন সহ্য করতে পারবো না। আমি আমার স্বামী কারোর সাথে শেয়ার করতে পারবো না। মো তখন হেসে বলে, আমার জীবনে তুমি একজন আছো এবং শুধু তুমিই থাকবে। আমি তোমাকে প্রমিস করছি, আমার জীবনে একটাই মেয়ে থাকবে, আর সেটা হচ্ছে তুমি। তাদের এই কথা শুনে লান অনেক কষ্ট পায়, আর তারা দুজন হাসতে হাসতে খুশি খুশি সেখানে থেকে চলে যায়। লান সেখানে বসে কান্না করছিল। এরপরে ফেং এবং মো এর বিবাহিত জীবন শুরু হয়। সে ফেংকে একটা ড্রয়িং গিফট করে, যেটা সে নিজে হাতে এঁকেছিল। সে তার এবং ফেং এর বিয়ের ছবি এঁকেছে। ফেং এই উপহার পেয়ে অনেক খুশি হয়। প্রিন্স তাকে বলে, ঠিক এই ছবির মতো আমরা দুজন সারা জীবন একে অন্যের সঙ্গে থাকবো, কখনো ছেড়ে যাব না। এটা বলেই সে তাকে কিস করে দেয়, আর তারা দুজন একসঙ্গে রাত কাটায়। এই কারণে ফেং এর মাথায় ফিনিক্স পালক গজাতে শুরু করে, আর এই পালকের জাদুর ফলে লানের আগের জীবনের সবকিছু মনে পড়ে যায়। হাউলি সেখানে চলে আসে, কারণ তারও সবকিছু মনে পড়ে গিয়েছে। হাউলি বলে, তাদের দুজনের পৃথিবীতে বিয়ে করার কারণে হেভেনলি পাওয়ার জাগ্রত হয়ে গিয়েছে, আর এই পাওয়ারের ফলে সময়ের আগেই আমাদের দুজনের সবকিছু মনে পড়ে গিয়েছে। লান জিজ্ঞাসা করে, তাদের দুজনেরও কি সবকিছু মনে পড়ে গিয়েছে? হাউলি বলে, তাদের দুজনের কোনো কিছুই মনে পড়বে না যতদিন না তারা পৃথিবীর জীবন শেষ করবে। 7 রুলস অনুযায়ী পৃথিবীতে যখন মোয়ের বয়স 50 হবে এবং সে 6টা রাজ্য জয় করে নেবে, তখন একটা সৈনিকের তীরের আঘাতে সে মৃত্যুবরণ করবে। এটা শুনে লান বলে, আমাদের তাহলে আরো 30 বছর অপেক্ষা করতে হবে। হাউলি তাকে সান্ত্বনা দিয়ে বলে, এত অধৈর্য হও না, আমরা ইচ্ছে করলেই এই কাহিনী বদলাতে পারি। আমরা তো এখানে বসেছি কাহিনী বদলানোর জন্য। সুযোগ বুঝে আমি আমার জাদু অস্ত্র ব্যবহার করে তার আত্মা ধ্বংস করে দেব। তোমাকে শুধু তাকে বাধ্য করতে হবে যেন সে তোমাকে বিয়ে করে, তাহলে এমনিতেই তার জীবন নরকে পরিণত হবে। এসব প্ল্যান করে তারা দুজন বেশ খুশি হচ্ছিল। পরদিন সকালে লানের বাবা অর্থাৎ সেনাপতি গিয়ে মোয়ের সাথে দেখা করে। সে তাকে বলে, আমার মেয়ের সাথে বড় রাজপুত্রের বিয়ে দেব। যেহেতু সে আমার জামাই হবে, তাই আমি তাকে সৈনিক পাওয়ার দিয়ে দেব। মো বলে, কিন্তু আপনি তো সৈনিক পাওয়ার আমাকে দিতে চেয়েছিলেন। সে বলে, তখনকার বিষয় আলাদা ছিল। আমার মেয়ে তোমার কনকুবাইন হতে চেয়েছিল, তবুও তুমি তাকে মেনে নাওনি। এজন্য আমার বাধ্য হয়ে নিজের জামাইকে ক্ষমতা দিতে হবে। এটা শুনে মো ভীষণ চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে সে সেনাপতিকে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। তাকে আমি আমার কনকুবাইন বানাতে রাজি। এটা শুনে তো লানের বাবা খুশি হয়ে যায় আর সেখানে থেকে চলে যায়। একটা সার্ভেন্ট গিয়ে ফেংকে খবর দেয় মো নাকি খুব দ্রুতই লানকে বিয়ে করবে। মো যখন লানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, তখন সেখানে ফেং দেখা করতে যায়। ফেং লানের কথা একদমই সহ্য করতে পারছিল না, সে তাকে চর মারতে যায়, কিন্তু মো তাকে বাধা দেয়। ফেং তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি একটা মিথ্যেবাদী, তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। মো বলে, আমি বাবার কাছে থেকে অনুমতি নিয়েছি লানকে বিয়ে করার জন্য। এখন আমরা পরিবার, তাই তার গায়ে তুমি হাত তুলতে পারো না। ফেং তখন তাকে একটা চর মেরে সেখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে মো লানকে রেখে সেখানে থেকে চলে যায়। সে শুধু মনে মনে রাগ হচ্ছিল আর বলছিল, যখন তোমার আত্মা ধ্বংস হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে এখানে কার গুরুত্ব বেশি। ফেং তার ঘরে বসে অনেক কান্নাকাটি করছিল, কারণ আজ মো লানকে বিয়ে করবে। মো যদিও তার ঘরের বাহিরে দাঁড়িয়েছিল, কিন্তু সে তার সঙ্গে কথা বলতে পারছিল না। সে তার কষ্ট অনুভব করতে পারছিল আর মনে মনে বলছিল, আমাকে মাফ করে দিও, এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। ফেং অঝরে কান্না করে যাচ্ছিল আর বৃষ্টির দিন যেন তার কান্নাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছিল। এদিকে তাদের দুজনের বিয়ে হয়ে যায় এবং বিয়ের রাতে তারা দুজন একসঙ্গে পাশাপাশি বসেছিল। অন্যদিকে ফেং একদম বিধ্বস্ত অবস্থায় মোয়ের উপহার দেওয়া সেই ছবিটা নিয়ে বসেছিল। সে একটা কেচি দিয়ে ছবিতে থাকা মোয়ের গলা কেটে আলাদা করে ফেলে আর শুধু তার ছবিটা রেখে দেয়। অন্যদিকে লান মোকে চা খেতে দেয়, কিন্তু সে তার সঙ্গে কোনো কথাই বলছিল না।
তখন সে নিজে থেকেই তার কোট খুলে দিচ্ছিল। ফেং সেই ছবিটা হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছিল। তখনই সেখানে মো চলে আসে। তাকে দেখে ফেং প্রচন্ড রেগে যায় আর তার কাঁধে একটা কামড় বসিয়ে দেয়। মো তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, যদিও আমি লানকে বিয়ে করেছি কারণ তাকে বিয়ে করাটা আমার জন্য বাধ্যতামূলক ছিল, কিন্তু আমি কখনোই তার সঙ্গে এক বিছানায় শুতে পারবো না। আমার মনে শুধুমাত্র তুমি আছো, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। সে আমার কনকুবাইন হলেও আমি কখনোই তাকে স্ত্রীর মর্যাদা দিব না। এবার যদি আমি আমার এই ওয়াদা ভঙ্গ করি তাহলে তুমি আমাকে প্রাণে মেরে দিও। এটা শুনে ফেং একটু শান্ত হয়। সে বলে, তাহলে ওই মেয়ের সাথে তুমি কখনো কথা বলবে না, এক টেবিলে বসবে না, একসাথে খাবার খাবে না। মো তার সব কথায় রাজি হয়ে যায়। ফেং বলে, যদি তুমি প্রমিস ভঙ্গ করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। মো বলে, তুমি কি আসলে আমাকে মেরে ফেলতে পারবে? আমার পুরো জীবনটা শুধুমাত্র তোমার জন্য। এটা শুনে সে তাকে জড়িয়ে ধরে আর কান্না থামায়। কিন্তু অন্যদিকে বিয়ের রাতে একা বসে থাকা লানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। পরদিন সকালে মো লানকে জানায় তার বাবার আদেশে আজকে তাকে লি রাজ্যে অ্যাটাক করতে যেতে হবে। সেখানে তার কিছুদিন থাকতে হবে। ফেং তাকে সাবধানে থাকতে বলে এবং নিজের খেয়াল রাখতে বলে। বেশ কিছুদিন পার হয়ে যায়। ফেং মোয়ের জন্য প্রতিদিন চিঠি লিখে পাঠাতো। সে তাকে অনেক মিস করত। মো তাকে প্রতিদিন চিঠি পাঠাতো। এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটছিল। একদিন হাওলি তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে, মো যুদ্ধ থেকে ফিরে আসছে, কিন্তু আমি তোমার সঙ্গে একটু স্পেশালি দেখা করতে আসলাম, কারণ সে ফিরে তো এসেছে কিন্তু তোমার বাবা মায়ের লাশের সঙ্গে। ফেং এটা শুনে অনেক অবাক হয়ে যায় আর এই সবকিছুর ব্যাপারে জানতে চায়। হাওলি বলে, ক্রাউন প্রিন্স আসলে তোমাদের চেং রাজ্যে অ্যাটাক করার জন্য প্রতিনিধিত্ব করেছিল। ফেং বলে, কিন্তু সে তো লি রাজ্যে অ্যাটাক করতে গিয়েছিল। হাওলি তখন সেখানে তার আন্টিকে হাজির করে। এই মহিলা তার বাবা মায়ের সার্ভেন্ট ছিল। সে কান্নাকাটি করে ফেংকে বলে, মো তোমাদের রাজ্যে অ্যাটাক করে সবকিছু ধ্বংস করে দিয়েছে, এমনকি সে নিজে হাতে তার বাবা মাকে মেরে ফেলেছে। তার ছোট ভাইটাকেও সে রেহাই দেয়নি। এসব কিছু জানার পরে ফেং একদম ভেঙে পড়ে আর কান্না করতে করতে বলে সে এমনটা করতে পারে না। হাওলি তখন তার ছবি দেখিয়ে বলে, মো আগে থেকেই জানতো যে সে চেং রাজ্যের রাজকন্যা। সে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য। যদি এরপরেও তোমার কিছু বিশ্বাস না হয় তাহলে মো ফিরে আসলে তার কাছে থেকেই জেনে নিও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ফেং তখন অনেক কান্না করতে শুরু করে আর তার মন ভেঙে যায়। রাতে মো বাড়িতে ফিরে আসে। ফিরে এসেই সে ফেংকে জড়িয়ে ধরে আর বলে, এই কয়দিন আমি তোমাকে অনেক মিস করেছি। যে চিঠিগুলো আমি তোমাকে পাঠিয়েছিলাম সেগুলো তুমি পড়েছিলে। এরপরে আর কখনো আমি তোমাকে এতদিনের জন্য ছেড়ে কোথাও যাব না। তার কথার মাঝেই ফেং তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। সে ভীষণ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, এমনটা কেন করলে? ফেং কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছো, আমার রাজ্যে অ্যাটাক করেছো, আমার বাবা মাকে মেরে ফেলেছো, এরপরেও আবার জিজ্ঞাসা করছো কেন? মো তার কাছে থেকে মাফ চায় এবং বুকের ভেতরে থাকা ছুরি বের করে ফেলে দেয়। মো বলে, আজ আমি তোমাকে সব সত্যিটা বলে দিতে চাই। এসব কিছু করার পেছনে আমার কারণ ছিল। ফেং তার কোনো কথা শোনে না এবং জিজ্ঞাসা করে, আমাকে যেদিন তুমি প্রথম দেখেছিলে সেই দিনই কি তুমি জানতে যে আমি প্রিন্সেস? মো পাশের ছবি দেখে বুঝতে পেরে যায় আর সত্যিটা স্বীকার করে নেয়। সে তার কাছে মাফ চায়, কিন্তু ফেং পাগলের মতো হাসতে থাকে আবার কাঁদতে থাকে। সে বলে, তোমার মতো বিশ্বাসঘাতকের জায়গা আমার জীবনে নেই। আমি আসলেই বোকা ছিলাম যে কিনা তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি। এই কয়দিন তোমার কাছে থেকে দূরে থেকে তোমাকে এত মিস করেছি, প্রতিনিয়ত চিঠি লিখেছি আর তোমার আসার অপেক্ষা করেছি, কিন্তু এর বিনিময়ে আমি কি পেলাম? আমার বাবা মায়ের মৃত্যুর খবর। এটা বলে যখন সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই তার মা তাকে ডাক দেয়। ফেং এর বাবা মা সেখানে চলে আসে। তারা এখনো বেঁচে ছিল। ফেং এর মা বাবা তাকে বুঝিয়ে বলে যে মোয়ের কাছে তাদের রাজ্যে অ্যাটাক করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে তাদের রাজ্যে অ্যাটাক করেছিল ঠিকই, কিন্তু লুকিয়ে তাদের দুজনকে বাঁচিয়ে নিয়েছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে। বাকি সবাই জানে তারা মারা গিয়েছে, কিন্তু মো তাদেরকে মারেনি। সে আমাকে এখানে স্যারেন্ডার করার জন্য নিয়ে এসেছে। এসব কিছু জানার পরে ফেং অনেক অনুতপ্ত হয় আর সে তার কাছে থেকে মাফ চাইতে শুরু করে। মো বলে, এখন এসব বাজে কথা বলার সময় নেই। রাজ্যের পরিস্থিতি অনেক খারাপ, তাই এখনই ফেং এর বাবা মাকে তাদের পালাতে সাহায্য করতে হবে। এটা বলেই তারা চারজন পালানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু হাওলি সেখানে তার লোকজনদেরকে নিয়ে চলে আসে। সে তাদের উপরে অ্যাটাক করে দেয়। মো তাদের মোকাবেলা করছিল এবং ফেংকে তার বাবা মাকে নিয়ে পালাতে বলছিল, কিন্তু যাবার সময় সে ওখানে পড়ে যায়। মো তাকে সামলাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পেছনে থেকে লান জাদু অস্ত্রের মাধ্যমে তাকে মেরে ফেলতে যাচ্ছিল। এটা দেখে ফেং তার সামনে চলে আসে এবং অস্ত্রটা তার পেটের ভেতরে ঢুকে যায়। লান তখন হাসতে শুরু করে। মো চেষ্টা করেও তাকে মারতে পারে না। তারা এটা ভেবে হাসছিল কারণ মোকে মারতে না পারলেও ফেংকে সে মারতে পেরেছে।
ফেং তুষার পড়তে দেখছিল আর বলছিল, আমি চেয়েছিলাম আমরা দুজন একসঙ্গে বুড়ো হব। শুনেছি যদি দুজন কাপল একসঙ্গে বছরের প্রথম তুষার পড়তে দেখে তাহলে নাকি তারা অনেক বছর একসঙ্গে বেঁচে থাকে। কিন্তু আমি তোমার সঙ্গে বেশি দিন বাঁচতে পারলাম না। তোমার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। তুমি আমাকে কথা দাও যদি এর পরে কখনো আমাদের দেখা হয় তাহলে তুমি আমাকে খুঁজে নেবে। এরপরে আর আমাকে তোমার থেকে আলাদা হতে দিও না। সে তাকে প্রমিস করে আর এরপরেই ফেং মারা যায়। মো চিৎকার করে কেঁদে ওঠে আর সে মানুষের পৃথিবী থেকে আবারও তার পৃথিবীতে ফিরে আসে। ফেংকে দেখে সে বলছিল, মানুষ হয়ে নিজের স্মৃতি হারিয়েও তুমি আমাকে এতটা ভালোবাসলে। তখনই সেখানে লান আর হাউলি পৌঁছে যায়। মো বলে, এখন আমি তোমাদের সাথে বিগত 1000 বছরের সমস্ত হিসাব নিকাশ করব। লান সেই অস্ত্রের সাহায্যে তাকে অ্যাটাক করে দেয়, কিন্তু এটাতে মো এর কোনো ক্ষতি হয় না। উল্টো সে লানের ইমোর্টাল শেকড় চিরজীবনের মতো নষ্ট করে দেয় আর তাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এরপরে হাউলি তাকে অ্যাটাক করে। সে তার ভেতরে থাকা সিল জাগ্রত করে তাকে আহত করতে চাইছিল, কিন্তু এই সিল আর কাজ করছে না, কারণ সিল এখন ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। যেহেতু সে পৃথিবীতে মানুষের জীবন অতিবাহিত করে এসেছে তাই তার সমস্ত পাওয়ার দ্বিগুণ হয়ে গিয়েছে আর সেই সিল ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এটা শুনে হাউলি তার উপরে অন্যান্য জাদুর অস্ত্র ব্যবহার করে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু মো উল্টো তার অস্ত্র তার কাছে থেকেই ছিনিয়ে নেয় আর এরপরে বলে, যেহেতু তোমার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে তাই আমি তোমাকে প্রাণে ছেড়ে দিলাম। সে তারও ইমোর্টাল শেকড় ধ্বংস করে ফেলে আর তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এরপরে সে ফেংকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। রানীমা যখন সেখানে তার সঙ্গে দেখা করতে আসে তখন সে তার মাকে বলে, আমার আগের সবকিছু মনে পড়ে গিয়েছে। আসলে ছোটবেলায় সেই দিন মো যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন তার সৎ মা তার কাছে আসে এবং তাকে একটা তুলি গিফট করে, কিন্তু এই তুলিতে এক ধরনের জাদু ছিল যার কারণে মো এর বিষক্রিয়া হয়ে যায় আর সে জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায়। বিষক্রিয়া হবার পরেও যখন সে মরে না তখন ছোট রানী তাকে মেরে ফেলার জন্য একটা চাকু তুলে নেয় এবং তাকে আঘাত করতে যায়, কিন্তু মোয়ের শরীরে একটা প্রোটেকশন ব্যারিয়ার ছিল যার কারণে সে তাকে মারতে পারে না, বরং উল্টো সেই চাকু তার পেটের ভেতরে ঢুকে যায় আর সে ওখানেই মারা যায়। যখন তার মা সেখানে আসে তখন সে তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায়। তার মা তাকে নিজের পাওয়ার দিয়ে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এখন যদি এই পরিস্থিতি তিনি না সামলান তাহলে তার ছেলে এখানে ফেঁসে যাবে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য তিনি এই খুনের দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। মো তার মাকে জাদুর জেড দেখিয়ে বলে, আমি সেই সবকিছু ছিনিয়ে নিয়েছি যেগুলো আমার প্রাপ্য ছিল। এটা দেখে তার মা খুশি হয়। রাতে যখন ফেং এর জ্ঞান ফিরে আসে তখন তার পৃথিবীর জীবনের কথা একটা একটা করে মনে পড়তে থাকে। এসব কিছু মনে করার পরে সে ভাবছিল, আত্মা ধ্বংস করে দেওয়া অস্ত্র দিয়ে তো তাকে আঘাত করা হয়েছিল, মো কি তাহলে বেঁচে ফিরে আসতে পেরেছে? এটা ভেবে যখন সে দৌড়ে বাইরে যায় তখন সে ওখানে মোকে দেখতে পায়। মো তার জন্য আতশবাজির ব্যবস্থা করেছিল। সে তাকে কাছে ডেকে নেয় এবং বলে, পৃথিবীতে তুমি আমাকে বলেছিলে এই আতশবাজি তোমার অনেক পছন্দ, তাই আমি তোমার পছন্দের আতশবাজিগুলো আজ জ্বালানোর ব্যবস্থা করেছি। ফেং তাকে বলে, আমি কখনো তোমাকে আজ পর্যন্ত নিজের মনের কথা ভালোভাবে বলিনি, তবে আমি আজ বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি আর সারা জীবন এভাবেই তোমার পাশে থাকতে চাই। এটা শুনে মো অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন এখানে অনেক সুন্দর একটা সময় পার করে। এদিকে পৃথিবীতে হাউলি আর লানের অবস্থা অনেক খারাপ ছিল। তারা অনেক গরিব হয়ে জন্মগ্রহণ করেছিল, এজন্য তাদের জীবন অনেক বেশি দুর্বিষহ হয়ে উঠেছিল, তবে তাদের পূর্বের সবকিছুই মনে ছিল। লান হাউলিকে বলে, এভাবে আর কতদিন চলবে? হাউলি বলে, আমি হেভেন রিলিমের রাজা হতে পারিনি তো কি হয়েছে, এখন আমি শয়তানি শক্তির প্র্যাকটিস করব এবং ডিমন রিলিম জিতে নেব, এরপরে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এদিকে ফেং একটার পর একটা বই লিখে যাচ্ছিল আর তার সবগুলো বই নেওয়ার জন্য প্রাসাদের লোকেরা লাইন ধরে দাঁড়িয়েছিল। তারা সবাই ফেং এর গল্পের বইগুলো পড়তে খুব পছন্দ করত। এতগুলো বই বিক্রি করে তার অনেক ইনকাম হয়। এগুলো দেখে সে ভাবছিল, এমন চলতে থাকলে আমি তো অনেক দ্রুতই ধনী হয়ে যাব। মো তার এই বই নিয়ে গল্পগুলো পড়ে এবং বলে, তোমার গল্পগুলো সত্যি অনেক সুন্দর, তোমার গল্পের ক্যারেক্টার সব সময় আমরা দুইজনই হই, এটা তো ঠিক না? আর গল্পে যেহেতু আমি নায়কের ক্যারেক্টারে থাকি তাহলে তো আমার কোনো কিছু পাওয়া উচিত। ফেং জিজ্ঞাসা করে সে কি চায়। সে বলে, এখন থেকে তোমার বই বিক্রি করে যে টাকা হবে তার অর্ধেক অংশ আমাকে দিতে হবে। ফেং বলে, আমি অনেক কষ্ট করে এই বইগুলো লিখি, আমি কেন আমার কষ্টের টাকা তোমাকে দেব? মো তখন বলে, তাহলে আমি আর তোমাকে কষ্ট করতে দেব না। আমি তোমার পরিশ্রমে সাহায্য করতে পারবো না ঠিকই, কিন্তু অন্য কিছু করতে পারি। এটা বলে সে তাকে কাছে টেনে নেয়, কিন্তু দরজায় দাঁড়িয়ে তারা সবাই তাদের দুজনকে দেখছিল আর বলছিল তাকে কিস করো। মো তাদের কাউকে কেয়ার করে না আর সবার সামনে তাকে কিস করে দেয়। তারা তো এটা দেখে একদম উল্লাসিত হয়ে যায়। মো তখন দরজা বন্ধ করে দেয় আর তাদের মন খারাপ হয়ে যায়। মো তাকে বলছিল, তুমি অনেক কঠোর পরিশ্রম করো, কিন্তু আমি তোমার ঠিক মতো খেয়ালই রাখতে পারি না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। ঠিক তখনই ফেং এর পেটে একটা হলুদ রঙের আলো জ্বলে ওঠে। এটা দেখে সে তো অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে, তুমি প্রেগনেন্ট। ফেং অবাক হয়ে বলে, আমি প্রেগনেন্ট কিভাবে হলাম? মো বলে, আমি পৃথিবী থেকে ফিরে আসার পরে আমার বুকে আর পয়জন সিল মার্ক নেই, তেমনি তোমারও নতুন করে ফিনিক্স পালক গজিয়েছে। তখন ফেং বুঝতে পারে এই সবকিছু পৃথিবীতে হওয়া তাদের সম্পর্কের কারণে হয়েছে।
হয়েছে, মানে সেখানেই তাদের দুজনের ডুয়েল কাল্টিভেশন সম্পন্ন হয়ে গিয়েছে। এখন তারা দুজন ভীষণ খুশি ছিল। ফেং এর নতুন পালক গজিয়েছে জন্য সেও ভীষণ খুশি ছিল। যখন তারা দুজন এই ব্যাপারে কথা বলছিল ঠিক তখনই ফেং এর কাছে তার ডিমন ক্ল্যান থেকে একটা বার্তা আসে। এটা দেখে তো তারা ভীষণ অবাক হয়ে যায়। তারা দুজন আর এক মুহূর্তেও দেরি না করে ডিমন ক্ল্যানে চলে যায়। সেখানে পৌঁছে তারা দেখতে পায় ডিমন ক্ল্যানের সকল ডিমনদেরকে কেউ একজন মেরে ফেলেছে। ফেং সেখানে তার বন্ধুকে মরে পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে সে অনেক কষ্ট পায়। সে বলে ওঠে, আমার লোকদেরকে কে মেরেছে, সাহস থাকলে সামনে এসো। তখনই সেখানে হাউলি আর লান চলে আসে। তারা ইভিল পাওয়ার প্র্যাকটিস করেছিল আর এখানে থাকা সকল ডিমনদেরকে মেরে তাদের পাওয়ার গ্রহণ করেছে, যে কারণে হাউলি এখন অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। সে আর লান এখন ডিমনে পরিণত হয়েছে। ফেং তাকে জিজ্ঞাসা করে সে কেন তার বন্ধুকে মারলো। লান হাসতে হাসতে বলে, কারণ সে আমাকে মাস্টার বলতে রাজি হয়নি, তাই আমি তাকে মেরে ফেলেছি। এটা শোনা মাত্রই ফেং তার উপরে অ্যাটাক করে দেয়। এদিকে তার এবং লানের মধ্যে লড়াই হতে থাকে আর অন্যদিকে হাউলির সঙ্গে মো ফাইট করছিল। লান তাকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যায়। এখানে তাদের দুজনের মধ্যে চরম ফাইট হয়। লান তখন সুযোগ বুঝে ফেংকে অ্যাটাক করে আর বলে, ফিনিক্স পালক ছাড়া তুমি একদম অচল। সে তাকে বাজেভাবে আহত করে। মো হাউলিকে একটা ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে দেয় এবং তাকে দুর্বল করে ফেলে। সে আর তার সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না। একই সাথে সে ফেংকেও প্রোটেক্ট করছিল। হাউলিকে সে বেশিক্ষণ আটকে রাখতে পারছিল না, কারণ হাউলি লানের ভেতরে থেকে সমস্ত পাওয়ার শুষে নিতে শুরু করেছিল। এটা দেখে মো অবাক হয়ে বলে ওঠে, সে তো তোমার স্ত্রী, তাকে কেন মেরে ফেলছো? হাউলি বলে, যেহেতু সে আমার ওয়াইফ তাই আমার বিপদের সময় তার নিজেকে স্যাক্রিফাইস করা উচিত। লান বলছিল, তুমি আমার সঙ্গে এমনটা কেন করছো? কিন্তু তবুও হাউলি তার ভেতরে থেকে সমস্ত পাওয়ার শুষে নেয় এবং অনেক পাওয়ারফুল হয়ে যায়। এরপর সে ওই ব্যারিয়ার থেকে মুক্ত হয়ে যায়। মো বেশ ভালোই আহত হয়। ফেংকে ধরে সে মেরে ফেলতে যাচ্ছিল আর বলছিল, তুমি যাকে এত কষ্ট করে প্রোটেক্ট করার চেষ্টা করেছিলে এবার তাকে নিজে চোখে মরতে দেখো। সে ফেং এর ভেতরে থেকে সমস্ত পাওয়ার শুষে নিতে শুরু করে। ফেং এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এটা দেখে মো এর হার্টের ভেতরে থেকে হেভেন ওভার টার্নিং মার্ক বের করে, যেটা দেখে হাউলি অনেক অবাক হয়ে বলে, এটা এখনো তোমার কাছে আছে? তুমি তো বলেছিলে এটা নষ্ট হয়ে গিয়েছে। মো বলে, এই জাদু তো তুমি আমার উপরে ব্যবহার করেছিলে, তাহলে তুমি জানতে না যে এটার সাহায্যে আমি ইচ্ছে করলে তোমাকে সঙ্গে নিয়েই মরতে পারি? ফেংকে বাঁচানোর জন্য মো হেভেন ওভারটার্নিং মার্কের পয়জন নিজের মধ্যে আবারও শুষে নেয় এবং নিজেই নিজেকে মেরে ফেলে, যার ফলে হাউলিও মারা যায়। এটা দেখে ফেং প্রচন্ড কান্না করতে শুরু করে আর বলে, তুমি মরতে পারো না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। মো বলে, তুমি আমার জন্য বেঁচে থাকো এবং ভালো থেকো, আমাদের সন্তানকে সুন্দরভাবে লালন পালন করো। এটা বলেই সে হাওয়ায় মিলিয়ে যায় আর ফেং প্রচন্ড কান্না করতে থাকে। তখনই তার মনে পড়ে তার মাস্টারের কথা। তার মাস্টার একদিন তাকে বলেছিল ফিনিক্স পালকের সাহায্যে হেভেন ওভারটার্নিং মার্ক পুনরায় জাগ্রত করা সম্ভব। এটা মনে পড়ার সঙ্গে সঙ্গে সে তার ছোট্ট গজিয়ে ওঠা ফিনিক্স পালক মাথা থেকে খসিয়ে নেয় আর এই পালকের মধ্যে মো এর আত্মাকে সংযুক্ত করে নেয়। এরপরে সে খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, শেষ পর্যন্ত আমাদের দুজনের আবারও দেখা হবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। সে তার সমস্ত শক্তি লাগিয়ে এই পালকের ভেতরে মোয়ের আত্মাকে সংরক্ষণ করে নেয়। এরপর থেকে প্রতিদিন সে এটার দেখাশোনা করতে থাকে আর অল্প অল্প করে পাওয়ার দিতে থাকে। এভাবেই 300 বছর পার হয়ে যায়। তার মাস্টার এসে তাকে বলে, তুমি আর কতদিন মোয়ের জন্য অপেক্ষা করবে? তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার একটা সন্তান আছে, তোমার নতুন করে জীবনযাপন শুরু করা উচিত। ফেং বলে, তাহলে কি আপনি আমাকে ফিনিক্স পালকের পাওয়ারের ব্যাপারে মিথ্যে বলেছিলেন? তার মাস্টার বলে, আমি সবকিছুই সত্যি বলেছি। সে বলে, তাহলে 300 বছর হওয়ার পরেও এখনো আমার পালক থেকে সে বেরিয়ে আসতে পারলো না কেন? মাস্টার বলে, এটা তো আমার সমস্যা না, তোমার সমস্যা তুমি সামলাও। তারা দুজন কথা বলছিল, তখনই ফেং এর দুষ্টু মেয়েটি মাস্টারের একটা জড়িবুটি চুরি করে নিয়ে পালাচ্ছিল আর মাস্টার তার পিছু পিছু দৌড়াচ্ছিল। এটা দেখে ফেং হাসছিল। ফেং আবারও তার পালক দেখতে শুরু করে। তখনই সেখানে মন্ত্রী আসে আর তাকে বলে, তাদের রাজ্যের রাজার আসন বহু বছর ধরে খালি হয়ে আছে, এখন নতুন একটা রাজাকে তারা স্বাগত জানাতে চলেছে। যেহেতু ফেং এর মেয়ে এখনো ছোট, তাই সে যখন বড় হবে তখন তাকে সেই পজিশন দেওয়া হবে। ততদিন তাদের রাজ্য নতুন রাজা সামলাবে। আগামীকাল নতুন ইমর্টাল রাজার রাজ্য অভিষেক করা হবে, সেখানে যেন ফেং অবশ্যই উপস্থিত থাকে। এটা বলে সে তাকে দাওয়াত দিয়ে চলে যায়। ফেং দেখতে চাইছিল নতুন ইমর্টাল রাজা কে হতে চলেছে, তাই পরদিন ঠিক সময় মতো সে নিজের মেয়েকে নিয়ে রাজসভায় উপস্থিত হয়। কিন্তু রাজসভা একদম খালি ছিল। এটা দেখে সে অনেক অবাক হয় আর বলতে থাকে, মন্ত্রী তো তাকে বলেছিল আজ রাজ্য অভিষেক হবে, তাহলে সবাই কোথায়? ঠিক তখনই পেছনে থেকে তাকে কেউ একজন ফেং বলে ডাক দেয়। ফেং তার গলা শুনে অনেক নার্ভাস হয়ে যায় এবং পেছনে ফিরে তাকিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ এটা আর কেউ নয় বরং মো ছিল। সে তাকে দেখে বলে, তুমি ফিরে এসেছো, আমাকে বলনি কেন? মো আসলে তাকে এখানে ডেকেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তাদের মেয়ে তাদের দুজনকে অনেক অবাক হয়ে দেখতে থাকি। আর এখানেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামা শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামাটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা
ড্রামা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।